প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ। তো গত ক্লাসে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে আমি শুরুতেই বলেছিলাম যে তুমি যদি ইংলিশ গ্রামার আইটেমে ভালো করতে চাও তাহলে তোমাকে কিছু বেসিক বিষয়ে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখন সেই গ্রামারের সেই বেসিক বিষয়গুলো হচ্ছে কি? 1 নম্বরে লিখেছিলাম অক্সিলারি ভার্ব আর 2-এ লিখেছিলাম প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলারি আর প্রিন্সিপাল এই দুটো অংশ মিলে হয় হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্ব সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকতে হবে। 3 নম্বরে লিখেছিলাম যে অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ। তোমাদের গত ক্লাসে আমি যখন অক্সিলারি ভার্ব পড়িয়েছিলাম তখন অক্সিলারি ভার্বের মধ্যে কিছু কিছু ভার্বকে কী করেছিলাম বলো তো? গোল্লা দিয়ে মার্কিং করেছিলাম। বলেছিলাম যে এই সকল ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ হইতে পারবে, সেগুলো সম্পর্কেও আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। 4 নম্বরে লিখেছিলাম পার্সন নাম্বার। বলেছিলাম যে পার্সন এবং নাম্বার একসাথে যেহেতু আলোচনা করে দিব এই জন্য দুটোকে কী করছি বলো তো দেখি? 4 নম্বরে একই সাথে লিখছি। ওকে। 5 নম্বরে লিখেছিলাম নন ফাইনাইট ভার্ব। যেহেতু ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করবই, তাহলে নন ফাইনাইট ভার্ব সম্পর্কেও যদি আলোচনা করে দিই তাহলে ভার্ব সম্পর্কে আমাদের ডিটেলস ধারণা হয়ে গেল। আর 6 নম্বরে বলেছিলাম পার্টস অফ স্পিচ। তোমাদেরকে বলেছিলাম যে পার্টস অফ স্পিচের সম্পর্কে বিস্তারিত জানতে হবে না, মোটামুটি একটা আইডিয়া থাকলে আমরা একাডেমিক যে ইংলিশ গ্রামার আইটেম আছে এই আইটেমে তোমরা সবাই ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো আমি আমার মতো করে আমি এই 6টা আইটেম লিখেছিলাম যে 6টা বেসিক সম্পর্কে তোমাকে পরিষ্কার ধারণা থাকতে হবে। উপরে লিখেছিলাম যে যা জানা আবশ্যক। এখন অন্য তুমি যদি অন্য কোনো টিচারের কাছে যাও, হ্যাঁ, সে হয়তোবা তার মতো করে উনি যেগুলা তোমার জন্য প্রয়োজনীয় মনে করেন সেই বেসিকগুলো আলোচনা করবেন। এখন প্রত্যেকটা টিচারের কি পড়ানোর স্টাইল ভিন্ন, তাই না? প্রেজেন্টেশন ভিন্ন। এখন আমার কাছে মনে হয়েছে যে তুমি বেসিক গ্রামার, যদি গ্রামারের কথা বলো, জানার তো আর কোনো শেষ নাই, তাই না? কিন্তু তোমার একাডেমিক ইংলিশে, তার মানে এসএসসি এইচএসসি যে একাডেমিক ইংলিশ আছে সেইটুকু গ্রামার আইটেমে তুমি যদি খুব ভালো করতে চাও তাহলে তোমাকে মিনিমাম কতটুকু বেসিক জানতে হবে তারই আমি কিন্তু একটা লিস্ট এখানে দিয়েছিলাম। বলেছিলাম যে এর চাইতে, মানে আমার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এর চাইতে কম বেসিক নিয়ে তুমি তোমার যে 9, 10 বা 11, 12 বা ক্লাস 8-এর যে গ্রামার আইটেমগুলো আছে এইগুলো আসলে বোঝা কঠিন হয়ে যাবে। আমি খুবই অল্প আইটেম এখানে লিস্ট করেছি, একটা একটা করে আমরা শেষ করতে থাকি। আশা করি তোমাদের কাছে কঠিন লাগবে না। এছাড়া এই সকল বেসিক গ্রামার তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো অলরেডি, এগুলো তোমাদের কাছে কঠিন লাগার মতো কিছু নয়। এখন তোমরা হয়তো এই বেসিক আইটেমগুলো হয়তো বিচ্ছিন্নভাবে জেনেছো, আমি হয়তো বা এগুলো একটু লিস্ট করে দিচ্ছি যাতে তোমরা এক পলক দেখলেই মনে পড়ে যায়, ও হ্যাঁ এই বিষয়গুলো তো আমি জানি। আর এই বেসিক আইটেমগুলো আলোচনা করে নিলে যখন মূল গ্রামার আইটেম শুরু করব, হ্যাঁ, তখন কিন্তু তুমি আমাকে আর এইসব বেসিক সম্পর্কে প্রশ্ন করবে না। যখন আর এই বেসিক নিয়ে প্রশ্ন করবে না তখন আমি মূল আইটেম যদি আলোচনা করি তখন দেখা গেছে আলোচনার মাঝখানে আমার আলোচনার ফোকাসটা অন্যদিকে সরেও যাবে না, আমি ওই মূল গ্রামার আইটেমে ফোকাস রাখতে পারবো। কেমন? তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে যে অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ। যেহেতু তোমাদের গত ক্লাসে আমি অক্সিলারি ভার্ব আলোচনা করেছিলাম তাহলে অক্সিলারি ভার্বের রিলেটেড 3 নাম্বার আইটেমটা আগে আলোচনা করে ফেললাম। হ্যাঁ, 2 আর 4 পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ। তো এখন এই অক্সিলারি ভার্বের প্রিন্সিপাল রূপ সেটা আবার কেমন? যে তোমরা তো জানোই যে অক্সিলারি ভার্বের ফর্ম হচ্ছে কয়টা? 2টা। রূপ মানে ফর্ম আর কি, FORM না? তো 2টা, একটা হলো প্রেজেন্ট ফর্ম আর একটা কি বলো? পাস্ট ফর্ম। কিন্তু মনে রাখবা যে প্রিন্সিপাল ভার্বের ফর্ম হচ্ছে মোট 5টা। এখন তোমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছো যে প্রিন্সিপাল ভার্বের ফর্ম 3টা পড়ে আসছো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। এরকম পড়ছো না? সবাই প্রেজেন্ট ফর্মকে V1 বলতা, হ্যাঁ, পাস্ট ফর্মকে V2 আর পাস্ট পার্টিসিপলকে কি বলতা? V3 বলতা। কিন্তু আজকে আমার কাছে যারা পড়তেছো আজকে থেকে জেনে রাখবে যে প্রিন্সিপাল ভার্বের ফর্ম আসলে কয়টা? 5টা। এখন সেই 5টা দেখো আমি লিস্ট করে দিয়েছি এখানে, কি বক্স আকারে লিখে দিয়েছি। 1 নম্বরে হচ্ছে বেস ফর্ম। অক্সিলারি ভার্বের আমরা যে 5টা ফর্মের কথা বলছি, প্রথম ফর্মটা হচ্ছে বেস ফর্ম।
2 নম্বর ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, 3 নম্বরে হচ্ছে পাস্ট ফর্ম, 4-এ হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর 5-এ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই 5টা ফর্মের কথা মনে রাখবে, ঠিক আছে। এখন দেখো তো মনে পড়ে কিনা আমরা অক্সিলারি ভার্বে ওই যে পড়েছিলাম সেখানে কাদেরকে গোল্লা দিয়েছিলাম? বি ভার্বকে গোল্লা দিয়েছিলাম, হ্যাভকে গোল্লা দিয়েছিলাম, আর কি বলো, ডু ভার্বকে গোল্লা দিয়েছিলাম। আর মডাল ভার্বের মধ্যে নিড আর ডেয়ারকে গোল্লা দিয়ে আলাদা মার্কিং করেছিলাম, তাই না? তো এখন এই 5টা এগুলো হচ্ছে ভার্বের বেস ফর্মেই আছে, ঠিক আছে। এখন প্রেজেন্ট ফর্মগুলো কী কী? প্রেজেন্ট ফর্ম এগুলো কিন্তু গত ক্লাসেই আমরা লিখেছিলাম। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, ঠিক আছে। আর পাস্ট ফর্ম কি? পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। আর পাস্ট পার্টিসিপল BEEN, বিন। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে BEING, বিং। অনেকে এটাকে আইএনজি ফর্মও বলো, তাই না? এখন দেখো তোমরা কিন্তু এই ফর্মগুলোকে বুঝছো সংক্ষেপে একটা লেটার দিয়ে প্রকাশ করতে, যেটা আগেই বললাম যে তোমরা প্রেজেন্ট ফর্মকে কি বলতা বলো তো দেখি? ভার্বের V1 বলতা। তা আমিও এটাকে V1ই লিখলাম। আমরা যখন অন্যান্য গ্রামার আইটেম আলোচনা করব, বারবার তো এত বড় নাম নাও বলতে পারি, তাই না? শর্টেও তো অনেক সময় বলতে পারি, তা আমরা সেই প্রচলিত লেটারগুলোই ব্যবহার করতে থাকি। কেমন? তো এটাকে V1, আর এটাকে পাস্ট ফর্মকে তোমরা কি বলতা বলো তো? এটাকে বলতা হচ্ছে ভার্বের V2 বলতা। তা আমরা এটাকে V2ই লিখলাম। আর পাস্ট পার্টিসিপলকে সবাই কি লিখতা বলো? V3 লিখতাম। আমি ব্র্যাকেটে লিখলাম কেন? কারণ এগুলো তো আমরা একটা চিহ্ন দিয়ে, একটা লেটার দিয়ে প্রকাশ করতেছি, তাই না? মূল নাম তো আর V3 না, মূল নাম তো পাস্ট পার্টিসিপল ফর্মই। আর দেখো এই ধারাবাহিকতা যদি আমরা ঠিক রাখতে যাই, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা কি বলতে পারি বলো? V4 বলতে পারি। আমরা ধারাবাহিকতা নষ্ট করলাম না, V4 লিখলাম। তাহলে তুমি যদি উল্টা দিকে চিন্তা করো, হ্যাঁ, V4, V3, V2, V1, এটাকে তাহলে কি বলতে পারি বলো? সেই ধারাবাহিকতা এটাকে V0 লিখি, তাহলে সিরিয়াল অনুযায়ী যেহেতু ছোট হয়ে আসতেছে, তাই না? এই V0তে সায়েন্সে অনেকে কি বলে বলো? V0 বলে না? তো যাই হোক আমরা এটাকে V0 বলবো বা ভার্বের বেস ফর্ম বলবো। তো এইভাবে মার্কিং করলাম। করার পরে এখন এই যে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল কি বলো? বিন, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে মনে রাখবা যে প্রিন্সিপাল ভার্বের এরকম 5টা ফর্ম হয়। ক্লিয়ার? এখন তুমি যদি হ্যাভ ভার্বের মধ্যে যাও, তো হ্যাভ হলো বেস ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ, হ্যাজ। এখন আবার অনেকেই বলতে পারো এই হ্যাভ আর এই হ্যাভ যে মিলে গেল, মিলে যাইতে পারে। মাঝে মাঝে হয় না যে বাবার চেহারার মতো ছেলেও একই রকম হইতে পারে না, পিতার চেহারার মতো। তো তার মানে কি বাবা আর ছেলে কি একই ব্যক্তি নাকি? তো যাই হোক, এরকম একই রকম হইলে পরেও মনে রাখবা এটা একই ফর্ম না। এই হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর এখানে যেটা লিখছি সেটা হলো প্রেজেন্ট ফর্ম। এখন বলতে পারো যে প্রেজেন্ট আর বেস ফর্মের মধ্যে পার্থক্য কী? সেটা একটু পরে বলতেছি, একটু অপেক্ষা করো। তো এটা হ্যাভ, হ্যাজ, আর পাস্ট ফর্ম কি বলো? হ্যাড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। এখানে কিন্তু এই জিনিসটা মনে রাখবা যে হ্যাভ ভার্বের, বুঝছো, পাস্ট ফর্মও যা, আবার পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে তাই। তার মানে দুটোই হ্যাড। এই জন্য এটাকে আমি একটু আন্ডারলাইন করে রাখি লাল কালি দিয়ে, কি বলো? এটা লাল কালি দিয়ে মার্কিং করে রাখি। এটা একটু খেয়াল রাখবা যে এই দুইটা হ্যাড একই রকম। আর প্রেজেন্ট পার্টিসিপল যখন দিবা তখন হচ্ছে হ্যাভিং। আর হ্যাভিং লেখার সময় খেয়াল রাখবা এখানে কিন্তু ই উঠে যাচ্ছে। এই যে হ্যাভের শেষে একটা ই ছিল না, এই ইটা কিন্তু আর থাকবে না আইএনজি দেওয়ার সময়, এটা খেয়াল রাখবা। ফলে এটাও একটু খেয়াল রাখার বিষয়, এই জন্য এটাও আন্ডারলাইন করলাম, এটাও একটু মনে রাখিও। আর ডু ভার্বের বেলায় যদি যাও, হ্যাঁ, তাহলে ডু ভার্বের বেলায় কি আসতেছে বলো? প্রেজেন্ট ফর্ম ডু, ডাস, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল ডান। এটা কিন্তু প্যাঁচ লাগাই দিও না, হ্যাঁ। হ্যাড দেখছো দেখ, আবার এটাকে ডিড বলো না কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল কি বলো তো? ডান। আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ডুইং, ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। এখন তুমি যদি নিডের মধ্যে যাও, তাহলে নিডের মধ্যে বেস ফর্ম নিড, প্রেজেন্ট ফর্মের বেলায় নিডও হইতে পারে, আবার এস হইতেও পারে। এই জন্য নিড আমি ব্র্যাকেটে এস লিখছি, বা নিড বা নিডস। ওই যেরকম ডু বা ডাস, এটার তো জায়গা ছিল ছোট ওয়ার্ড, তাই লেখা গেছে দুইটা পাশাপাশি লিখছি, কিন্তু এখানে তো নিডস জায়গা হবে না দেখে ব্র্যাকেটে এস লিখছি। এটা বুঝে নিও যে মাঝে মাঝে এস হইতেও পারে, আবার নাও হইতে পারে, ঠিক আছে। তো আর পাস্ট ফর্মটা কি বলো? নিডেড, ইডি দিবা শেষে। পাস্ট পার্টিসিপলও নিডেড, দুইটা একই ফর্ম, একই রকম। এইটা একটু আন্ডারলাইন করে রাখি, কারণ এই যে অনেকে ডিড আর ডানে প্যাচ লাগাই দিও না, হ্যাঁ। আর এইটা কিন্তু পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল একই না,
নিডেড নিডেড। আর প্রেজেন্ট পার্টিসিপল নিডিং, NEEDING। এখন অনেকে বলতে পারো এই নিডের সাথে কি আমরা কখনো আইএনজি ব্যবহার করি কি না? আসলে এটা পরবর্তীতে আমরা যখন গ্রামার আইটেম বিস্তারিত পড়বো, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং যখন পড়বো, অনেক সময় দেখবা যে নিডের সাথে আইএনজি তোমার ব্যবহার করা লাগতেও পারে, তাই না? তো এটা জেনে রাখো যে নিডের সাথে আইএনজি হয়, নিডিং গেল। এরপরে কি বলো? ডেয়ার। ডেয়ারের প্রেজেন্ট ফর্ম কি হবে? ডেয়ার, ওই যে ব্র্যাকেটে এস লিখছি, মানে ডেয়ার বা ডেয়ার্স, এস হইতেও পারে নাও পারে, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি ডেয়ার্ড, V3 মানে সরি V2 পাস্ট ফর্ম ডেয়ার্ড। আর V3ও একই, ওই যে ডেয়ারডি, শেষে ডি দিবার, দুইটা একই ডেয়ার্ড। আর প্রেজেন্ট পার্টিসিপলটা ডেয়ারিং, এইটা একটু মনে রাখো, কারণ এখানে কিন্তু যে ডেয়ারের ইটা না, লাস্টের ইটা আইএনজি দেওয়ার সময় উঠে যায়, ফলে ডেয়ারিং হয়েছে। ফলে এখানেও আমি একটু লাল কালি দিয়ে আন্ডারলাইন করে রাখলাম যে এই স্পেলিংটা মনে রাখো, ডেয়ারিং বানানটা, হ্যাঁ। এই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের মধ্যে তুমি এই 5টা পড়ছিলা, এবং এরা যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন এদের 5টা ফর্মের যে কোনো ফর্ম লাগতে পারে। তা আমরা এই 5টা ফর্ম এখানে তালিকা করে ফেললাম সহজেই। তো এখন এগুলো ম্যাক্সিমামই তোমরা কিন্তু জানো, কিন্তু হইতে পারে যে এলোমেলো জানো, কিন্তু এখন যখন বক্সে লিখলাম তখনই যে অনেকেই মনে হতে পারে যে টিয়ারিং কি একটা ফর্ম, এই একটা বিষয় দেখলাম না। তারপরে এখানে ডিড ডান, হ্যাড হ্যাড, এটার একটা ডিফারেন্স, এগুলো সবই জানো তোমরা, তারপরেও দেখলা আর কি। আর বেসিক আগে আলোচনা করে নিলাম যে কারো যদি অনেকের আছে না যে আগে থেকে ইংরেজিতে অনেকে দুর্বল থাকতে পারো, তাদের জন্য এটাকে কিন্তু আবার ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর যারা ইংরেজি ভালো পারো তারা জাস্ট এক পলক একটু দেখে নিলা। তো এখন তোমাদের বলছিলাম যে একটা পার্থক্য, যে ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কী। দেখা গেছে যে স্কুল কলেজে তোমরা যখন পড়ো, হ্যাঁ, অনেকে কিন্তু বলে ফেলে যে ভার্বের বেস ফর্ম মানে মূল রূপ আর প্রেজেন্ট ফর্ম একই, কিন্তু আজকে থেকে জেনে রাখো যে এই দুইটা এক নয়, ডিফারেন্স আছে। কি ডিফারেন্স দেখো, আমি এখানে একটা এক্সাম্পল লিখছি বোঝানোর জন্য। যেমন দেখো, নিড দিয়ে লিখছি যে আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই নিড আ পেন, আমার একটা কলম দরকার। এই যে নিডটা লিখছি না, এই নিডটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন তুমি যদি কথার কথা যে এখানে তুমি যদি কোনো কারণে আই চেঞ্জ করে, বুঝছো, হি বা শি দিয়ে দাও, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দাও সাবজেক্ট, তাইলে এবার কিন্তু নিড হবে না, তখন কিন্তু নিডের সাথে এস হবে। এটা মনে রাখবা যে তুমি যখন বলবা যে আই নিড আ পেন, যখন হি বলবা তখন কিন্তু হি নিডস আ পেন, এস হয়। আমি এটা ব্র্যাকেটে লিখছি। তার মানে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতেছো না, এই প্রেজেন্ট ফর্মের সাথে কখনো কখনো এস বসতে পারে, কিন্তু বেস ফর্মের পার্থক্য হলো বেস ফর্মের সাথে কখনো এস বা এস বসবে না। যেমন পরের সেন্টেন্সটা খেয়াল করো, আই উইল নিড আ পেন, আমার একটা কলম দরকার হবে। এখন এই যে উইলটা কি বলো তো, উইলটা তোমরা পড়ছো মডাল ভার্ব না, তোমরা কিন্তু এই রুলসটা পড়ছোই যে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে, তার মানে এস বাই এস হয় না। এখন এই যে আই উইল নিড, এখন তুমি সাবজেক্ট যদি আইটাকে, এই আইটাকে যদি চেঞ্জ করে, বুঝছো, হি বা শি দিয়ে দাও, এখন শি উইল কি তুমি কি নিড বলবা, নিডের সাথে কি তুমি এস দিবা না, এস কখনো হবে না। এই জন্য আমি এটা ক্রস দিয়ে দিলাম যে এস দেওয়া যাবে না। তার মানে তুমি যখন এটাকে আই উইল নিড বলবা, এই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারও বসাও, হি শিও বসাও, তাহলে শি উইল নিডই হবে, নিডস হবে না। তাহলে যে ভার্বের বেস ফর্মের মধ্যে এটাই ডিফারেন্স, যে ভার্বের বেস ফর্মের সাথে কখনোই কি হয় না বলো, এস বা এস যুক্ত হয় না। এটাই হচ্ছে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের বেস ফর্মের মূল পার্থক্য। ক্লিয়ার? তাহলে কি ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কি এক বলো? আসলে এক না। আজকে জেনে রাখবা যে এই দুইটা ফর্মের মধ্যে ডিফারেন্স আছে। ক্লিয়ার? এখন তোমরা বলতে পারো যে নিডের সাথে এস হইলে তো নিডস লিখছি, নিড বা নিডস হতে পারে, তো এগুলোর সাথেও কি একই ব্যাপার? আসলে এগুলোর সাথেও একই ব্যাপার। তুমি যখন ডু লিখবা, ডু এর সাথে যখন এস দিবা তখনই তো ডাজ হয়, তাই না? হ্যাভ ভার্ব তুমি যখন হি বা শি এর সাথে দিবা, থার্ড পারসন সিঙ্গুলার সাথে, হ্যাঁ, অন্য যে কোনো থার্ড পারসন সিঙ্গুলারের সাথে যখন দিবা তখন তো হ্যাভ হ্যাজ হবে। এই যে হ্যাভের সাথে এস যোগ হয়েই তো হ্যাজ হয়েছে, তাই না? অনেকে কিন্তু আমরা এইভাবে ভেবে দেখি নাই, তাই না? অনেকে আমরা ভাবতাম যে হ্যাজ মনে হয় আলাদা কিছু, আসলে হ্যাজ আলাদা কিছু না, হ্যাভের সাথে এস হলেই হ্যাজ হয়ে যায়। এখন বলতে পারো যে এগুলোর সাথেও কি একই কাহিনী? আসলে এগুলোর সাথেও একই কাহিনী। আয়ের সাথে যেমন এম দিতাম, বাকি প্লুরাল অন্যদের সাথে আর দিতাম, তো তুমি যখন থার্ড পারসন সিঙ্গুলার বলবা তখন এম বা আর এর বদলে এস যুক্ত করলে ওটা ইজ হয়ে যায়।
বুঝছো? এখন বলতে পারো যে আর এর সাথে যোগ করলে কি আর্টস হবে? না, বিষয়টা তা না। এটা সব ফর্ম যে একই রকম হবে বিষয়টা তো তা না, তাই না? ভাষাগত বিষয় যেভাবে যুগ যুগ ধরে চলে আসছে, তাই না, সেভাবেই তো দিতে হবে। আমরা তখন থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইজি দিই। এটার জন্য তোমার মনে করো আলাদা করে ফর্ম আছে, আর এর বদলে ইজ, এই যেমন হ্যাভের বদলে হ্যাজ আছে। তো নিডের বেলা এরকম আলাদা ফর্ম নাই, নিডের সাথে এস বাই এস যুক্ত হয়ে যাচ্ছে, এই জন্য ব্র্যাকেট আমি এস লিখছি। কেমন, ক্লিয়ার সবাই? আর আরও একটা কথা, অনেকেই প্রশ্ন করতে পারো যে এই কী রে, এখানে পার্টিসিপল লিখতে গিয়ে হ্যাঁ, যে প্রথমে পাস্ট পার্টিসিপল পরে প্রেজেন্ট পার্টিসিপল কেন লিখছি? হ্যাঁ, আগে তো প্রেজেন্ট পার্টিসিপল লেখা উচিত ছিল, পরে পাস্ট পার্টিসিপল সিরিয়ালিটি লিখলে না ঠিক হইতো? এই তো বিষয়টা। আসলে বিষয়টা হচ্ছে এটা পরে লিখছি এই কারণেই যে আমরা সবসময় প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল সিরিয়ালি এই তিনটা পরে আসছি না, এটা তো আমাদের অভ্যাস। আমি চাই না যে তোমাদের এই অভ্যাসটা নষ্ট হয়ে যাক, কারণ দীর্ঘদিনের অভ্যাস এইভাবে সিরিয়ালি বলো। তা আমি এই সিরিয়াল ঠিক রাখার জন্য, বুঝছো, পাস্ট পার্টিসিপলের পরে প্রেজেন্ট পার্টিসিপল লিখছি। বুঝছো, ক্লিয়ার? এখন অনেকেই বলতে পারো যে এত পার্টিসিপল লিখলাম, আরও কোনো পার্টিসিপল আছে কি না? আরও পার্টিসিপল থাকতেও পারে, ওগুলো ওই যে নন ফাইনাইট ভার্বে আলোচনা করব। যারা ইংরেজিতে ভালো আছো তারা এখানে এই আলোচনার মধ্যে তখন খেয়াল করবে। হ্যাঁ, তা আর যারা ইংরেজিতে দুর্বল আছো, আজকের যে আইটেমটা আলোচনা করলাম, কারোর কাছে কি কঠিন লাগছে? কি বলো? কঠিন লাগলে বলো যে কঠিন লাগছে কি না। ছোট্ট একটা আইটেম আলোচনা করছি, আর এখানে তোমার আমি ভার্বের বেস ফর্ম আর হচ্ছে প্রেজেন্ট ফর্মের মধ্যে কি দেখাইছি বলো তো? পার্থক্যটা দেখিয়েছি। তো এইভাবে তোমরা যদি গ্রামারের বেসিক আইটেমটা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখো, তাহলে এই সবগুলো আইটেম সম্পর্কেই তোমরা যদি পরিষ্কার ধারণা রাখো, তাহলে আমরা যে টেক্সট আইটেমগুলো, বোর্ডের যে টেক্সট আইটেম আছে গ্রামার, এই আইটেমগুলো যখন আলোচনা করব, দেখবা যে গ্রামার একেবারেই সহজ, খুবই সহজ, পানির মতো। আসলে কঠিন কিছু না গ্রামার, বুঝছো? গ্রামারে ভয় পাওয়ার আসলে কিছু নাই। আর গ্রামার আইটেম তোমার কাছে যদি সহজ লাগে, তাহলে দেখবা যে তুমি রাইটিং পার্টেও দেখবা যে ফ্রি হ্যান্ড রাইটিং যখন শেখাবো, তখন দেখবা যে নিজে নিজে তুমি বানিয়ে বানিয়ে খুব সুন্দরভাবে, নির্ভুলভাবে লিখতে পারতেছো। ঠিক আছে? তো আজকে কি আর আলোচনা করার মতো কিছু আছে বলো? আর তো কিছু নাই, তাই না? যারা অফলাইনে পড়তেছো তাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আর যারা অনলাইনে দেখতেছো তাদের কোনো প্রবলেম থাকলেও কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর ভিডিওটা যারা অনলাইনে দেখতেছো তারা লাইক করে রাখো। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর নিয়মিত আমার ভিডিও ক্লাসগুলো চ্যানেলে করতে পারো। ওকে, তো namaste, convey my salam to the elders, especially to your parents, and love to the youngers. Allah Hafiz.